রাত তখন 1টা কি 2টো হবে। ইজি চেয়ারে শুয়ে বোধহয় একটু তন্দ্রা এসে পড়েছিল। এমন সময় স্ত্রীর কণ্ঠস্বরে চমকে জেগে উঠলাম। ওগো, দূর করে দাও না ওই আপদটাকে, আবারও ডাকছে। ঠিক যে বিছানার উপর খোকা জ্বরের ঘোরে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়েছিল, তার মাথার দিকের বন্ধ জানালার ওপারে বসে বিড়ালটি ডাকছে। ডাকটা ঠিক স্বাভাবিক বিড়ালের মতোই, কিন্তু তার মধ্যে যেন এক বিরস পরিশ্রান্ত কান্নার রেশ আছে। সেই ক্ষীণ পীড়িত কান্নার সুরটা একেবারে বুকের মধ্যে দিয়ে গিয়ে লাগে এবং মনে হয় এটা যেন ঠিক শুভ নয়। জানালা খুলে তাড়া দিতেই বিড়ালটি লাফিয়ে সরে গিয়ে অন্ধকারে মিশে গেল। মফস্বলের ছোট শহর। চাকরি উপলক্ষে বদলি হয়ে প্রায় বছরখানেক হলো এই বাড়িটায় আমি বাস করছি। কিন্তু বিড়ালের উপদ্রব এতদিন ছিল না। মাসখানেক আগে হঠাৎ কোথা থেকে একটা শীর্ণ মরা খেকো বিড়াল এসে জুটল। তার গায়ের রং নোংরা পাঁশুটে এবং মাঝে মাঝে লোম উঠে গিয়ে অত্যন্ত কদাকার মূর্তি ধারণ করেছিল। তার উপরে ওই ডাক, ঠিক যেন মূর্তিমান অমঙ্গল আমাদের বাড়ির চারপাশে প্রদক্ষিণ করতে লাগলো। প্রথম দিনই স্ত্রী বললেন, বিড়ালের কান্না ভারী অলক্ষণে, আমার অজু বিজয় ভালো থাকলেই হয়। শব্দটা আমাকেও কোথায় যেন আঘাত করেছিল। কিন্তু স্ত্রীলোকে যা সহজে স্বীকার করে আমরা তা করি না। তাই বললাম, তুমিও যেমন। তারপর প্রতিদিন এভাবে চলতে লাগলো। দিন 5-6 পরে স্ত্রী আবার সশব্দে বললেন, ওগো, আমার ভারী ভয় করছে। বাড়িতে রোজ রোজ এরকম বেড়ালের কান্না ভালো নয়। তাড়ালেও তো যায় না, তুমি লক্ষ্মী ছাড়া জন্তুটাকে গুলি করে মেরে ফেলো। ইতস্তত করতে লাগলাম। শুধু কেঁদে বেড়ানোর অপরাধে একটা জীবকে মেরে ফেলতে মন সায় দিল না। কিন্তু কি উপায় যে তাকে বাড়ি ছাড়া করব তাও বুঝতে পারলাম না। বামুন ঠাকুরকে ধরতে আদেশ করলাম। ফলে বামুন ঠাকুর 2 ঘন্টা ধরে একটা ধামা নিয়ে তাকে তাড়া করে বেড়ালো। রুগ্ন বলে বিড়ালটার পালাবার ক্ষমতা যে কম তা কিন্তু নয়। সে ধরা দিল না। তখন বাড়িতে জারি করে দিলাম, যে বিড়াল ধরতে পারবে তাকে 10 টাকা বকশিস দেব। বাড়ি শুদ্ধ চাকর বাকর উঠে পড়ে লেগে গেল। এমনকি আমার বড় ছেলে অজয়, তার বয়স মাত্র 8 বছর, সে পর্যন্ত তাকে ধরবার জন্য নানা রকমের ফন্দি ফিকির আঁটতে লাগল। কিন্তু কি আশ্চর্য ওই ধূর্ত বিড়ালটা! সকলের ষড়যন্ত্র অবহেলে ব্যর্থ করে দিয়ে সে বাড়ি প্রদক্ষিণ করে বেড়াতে লাগল এবং তার কান্নার সুর যতই মর্মভেদী হোক না কেন, সে যে আমাদের মিলিত প্রয়াস বিফল করে দিয়ে বেশ আমোদ উপভোগ করছিল তা বুঝতে পেরে আমাদের উত্তেজনা আরও বেড়ে গেল। এক এক সময় তার নির্জীব ক্ষুধাক্লিষ্ট নিতান্ত শ্রীহীন চেহারাটা দূর থেকে দেখে ভাবতাম, কি চায় ও? কিসের জন্য ওই অতৃপ্ত বুভুক্ষিত কান্না? এ পর্যন্ত সে রান্নাঘরে কোনো দিনও ঢোকেনি এবং খাবারের লোভ দেখিয়ে তাকে ধরবার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। তবে কেন? কিন্তু তখনও জানতে পারিনি কি বিরাট খিদে নিয়ে সে আমার বাড়িতে দেখা দিয়েছিল। একদিন সন্ধেবেলা চাকর ছেলেদের নিয়ে বেড়াতে গিয়েছিল। ছোট ছেলে বিজয় এক গা কাদা মেখে কাঁদতে কাঁদতে ফিরে এলো। চাকর অপরাধ কুণ্ঠিত কণ্ঠে জানালো যে, আগে বাবু, রাস্তায় পুলের উপর খেলা করতে করতে এই খোকাবাবু হঠাৎ নিচে পড়ে গিয়েছেন। তবে শরীরে আঘাত লাগেনি, কাদার মধ্যে পড়েছিলেন, এই ভাগ্য। ভাগ্যের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কারণ সেই পুলটার নিচ দিয়েই শহরের গলিত দুর্গন্ধ নালা গেছে। বিজয় তারই কাদার মধ্যে পড়ে গেছিল। পরদিন একটু জ্বর এবং দিন তিনেকের মধ্যে টাইফয়েড রোগের লক্ষণ দেখা দিতে লাগলো।
স্ত্রী ছলছল চোখে আমার দিকে তাকালেন। বুঝলাম তিনি সেই অপয়া বিড়ালটার কথা ভাবছেন। ভাবনার বস্তুটি তখন দ্বিগুণ উৎসাহে বাড়িময় কেঁদে বেড়াচ্ছিল। যে রাত্রির কথা আরম্ভ করেছি সে রাতটা কাটবে বলে আশা করিনি, কিন্তু সত্যিই যখন কাটল তখন আমি হাত মুখ ধুয়ে নিচে নেমে গেলাম। ডাক্তার ডাকতে পাঠিয়ে এবং তাড়াতাড়ি এক পেয়ালা চা খেয়ে রোগীর ঘরে ফিরে এসে দেখি ছেলেটা আরও বেশি ছটপট করছে। জ্ঞান আছে কিনা বুঝতে পারলাম না, মাঝে মাঝে চিৎকার করে উঠছে। আমি তার ঘরে প্রবেশ করা মাত্র সে তার মার গলাটা সজোরে ধরে নিজেকে বুকের কাছে টেনে এনে কেঁদে উঠল। ও মা, মা দেখো না, ওই যে বিড়াল। আমি যাব না মা, আমি যাব না। স্ত্রী দুহাতে ছেলেকে বুকে চেপে ধরে কেঁদে উঠলেন, কিন্তু তখনই আবার দাঁত দিয়ে ঠোঁট চেপে কান্না বন্ধ করলেন। সেই মুহূর্তে নিচে থেকে বিড়ালটির ডাক শোনা গেল। আমি আর সেখানে দাঁড়ালাম না, দাঁতে দাঁত চেপে নিজের ঘরে গিয়ে বন্দুকটা তুলে তাতে টোটা ভরে ভিতরের বারান্দায় এসে দাঁড়ালাম। প্রথম শীতের সকাল, রোদ উঠেছে কিন্তু কুয়াশা সম্পূর্ণ দূর হয়নি। মস্ত উঠানের অন্য প্রান্তে একটা অনুচ্চ বাঁশের মাচা ছিল। পুঁই ডাঁটা এবং আরও কি লতা দিয়ে মাচাটা আগাগোড়া ঢাকা। তারই উপর বসে জন্তুটা আরামে লেজ নাড়ছিল। বন্দুক তুলে ফায়ার করলাম। বোধহয় অত্যাধিক উত্তেজনায় হাত কেঁপে গিয়েছিল। বিড়ালটা লাফিয়ে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাচার অপর পারে কি একটা ভারী বস্তু ধূপ করে পড়ার আওয়াজ শোনা গেল। সাথে সাথে দৌড়ে নিচে নেমে গেলাম। দেখি আমার বড় ছেলে অজয় মাচার পাশে পড়ে আছে। বন্দুকের গুলিটা ঠিক তার রগের ভেতর দিয়ে মাথায় প্রবেশ করেছে। দেহে প্রাণ নাই। মরার আগে একটা ক্ষুদ্র কাতরোক্তি করবারও সে অবসর পায়নি। একটা ছোট চুপড়ি তার হাতের কাছে পড়ে আছে। হয়তো কিছু শাক পাতা তুলতে এসেছিল। ঘটনার পর কিছুদিন কেটে গেছে। ছোট ছেলে বিজয় বেঁচে উঠেছে। চিকিৎসা বা সেবার গুণে নয়, তার পরমায়ু ছিল বলে। যে বিড়ালটিকে ক্ষুধিত অবস্থায় হাজার চেষ্টা করেও তাড়াতে পারিনি, সেই মর্মান্তিক ঘটনার পরদিনই ক্ষুধার অবসানে সে আপনিই চলে গেছে।